সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সেই ভাইরাল আপন একটু আরামায় সে বসে আছে, একটা কোলবালিশ এবং সে পা দুটো করে গালে হাত দিয়ে একটা মূলত আরাম করছে, বিশ্রাম করছে। তো আমরা আপনার কাছ থেকে সেই কথাগুলো জানবো। আপন কি আজ বেশি ক্লান্ত নাকি আজকে সে কালেকশনে কোথায় কোথায় গিয়েছে বা কি খেয়েছে, সেই বিষয়গুলো আজ আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ আপনার উপর রাজি খুশি হবে ইনশাল্লাহ, দোয়া করি আপনার জন্য। আপু, আপনি তো আজকে দেখতেছি আপনি সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন, মানে কারণটা কি একটু জানতে পারি? আপনি কি আজকে বেশি ক্লান্ত নাকি? না, ক্লান্ত না, মানে এমনি একটু শুইলাম আর কি, ভালো লাগতেছে না তো। ভালো লাগতেছে না? না। কেন, আজকে কি খেয়েছেন? আজকে তো আমি সকালে উঠে নাস্তা খেয়েছি, পরোটা খাওয়ার পরে তো কাজে গেছি। আচ্ছা, আপনার প্রতিদিনের সকালের খাবারের মেনুটা কি একটু বলবেন? যেহেতু আমি মধ্যবিত্ত, আমি তো এরকম হাই কোয়ালিটির মানুষ না, তো সকালবেলা স্যান্ডউইচ ইত্যাদি খাবো এরকম কোনো কিছু না। যেহেতু আমরা সাধারণত, আমি তো সকালবেলা ভাত খাই, অবশ্য ভাত কিন্তু অনেকেই খায় না, সকালবেলা রুটি খাই, এটা সেটা খাই, কিন্তু আমি তো আজকে সকালে না পরোটা খাইছি। যারা ভাত পাগল তারা সকালে ভাতই খায়, কিন্তু কি করবো, আজকে তো ছিল না। আজকে ছিল না তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সকালে আপনি ভাত খেয়ে বের হলেন, তো এট ফার্স্ট কোথায় গেলেন আপনি? সকালবেলা উঠে মুখ হাত মুখ ধুয়ে, আজকে তো এমনি আমার দেরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আজকে মুখ হাত মুখ ধুয়ে তাড়াহুড়া করে আমি তো আমার গুরুর বাসায় যেতে হয় সর্বপ্রথম সকালবেলা। হ্যাঁ, তো আজকে তো 9টা বেজে গেছে, তাড়াহুড়া করে গুরুর বাসায় গেছি। গুরুর বাসায় যে এখানে আবার আমাদের সবার সঙ্গে করতে হয়। হ্যাঁ, আমাদের দলনেত্রী আছে না, আমাদের গুরু, হ্যাঁ, তার সঙ্গে দেখা টাকা করে পরে নাস্তা খাইছি। আচ্ছা, তারপরে কাজে বের হয়ে গেছি। কাজে ফার্স্ট টাইম কোথায় গেলেন আপনি? একদম ফার্স্ট টাইম কাজে যে বের হইলেন গুরুর বাসা থেকে, কোন দিকে গেলেন প্রথমে? কোন এলাকাটা চয়েস ছিল? আমাদের তো আজকে ধানমন্ডিতে কালেকশন ছিল, যেহেতু আমাদের এরিয়াটা অনেক বড়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধানমন্ডিতে কালেকশনে গেছিলাম আজকে, যেহেতু আমি বাচ্চা না চাই। আপনি বাচ্চা না চান? হ্যাঁ। আচ্ছা ছোট আচ্ছা, ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে আমাদের গান মান হয় না, এই আর কি, এগুলো কাজে গেছিলাম। আচ্ছা, আপনি ফার্স্ট টাইমে বললেন যে আপনি গুরুর বাসায় গেছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে। আসলে গুরুর বাসায় যাওয়া কি মানে গুরুকে সালাম করে বাইরে বের হওয়া নাকি? হ্যাঁ, আমার গুরুর সঙ্গে দেখা হয়, সালাম টালাম করার পরে আমাদের গুরুই করে দেয় যে কে কোথায় যাবে। আচ্ছা, মানে গুরুর দোয়া নিতে হয় প্রথম, তারপরে হলো গুরু ঠিক করে দেয় মানে কে কোন জায়গা থেকে কানেকশন করবে। এটাই দোয়া বলতে কি, এমনিতেও তো গুরুজন যেহেতু সে আমার, এমনিতে তো সে দোয়া করে। তারপর আমার গুরু একটু অন্যরকম, বুঝলেন, সে অনেক ভালো। সে যতক্ষণ আমরা কাজের থেকে না আসি ততক্ষণ সে খাবার খায় না। আমরা কাজের থেকে আসবো সবাই, শুধু আমি একা না, আমরা কাজের থেকে সবাই আসবো, তারপরে আমার গুরু দুপুরে খাবার খায়। এটা সকালের ঘটনা না, দুপুরে সকালে তো আমাদের সামনে গুরু চা নাস্তা খায়, খাওয়ার পরে যতক্ষণ আমরা কাজের থেকে না আসি ততক্ষণ আমার গুরু খাবার খায় না, দুপুরে খাবার খায় না। কাজের থেকে এসে কি ফার্স্ট গুরুর বাসায় যান? হ্যাঁ, আমাদের গুরুর বাসাতে যাইতে হয়, কারণ আমাদের যেহেতু টাকা পয়সা উঠাই, সেক্ষেত্রে গুরুর কাছে সবকিছু হিসাব টিসাব দিতে হয়। দেওয়ার পরে তারপরে আমার গুরু তারপরে আর কি দুপুরে খাবার খায়। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, মাইন্ড করবেন না, মানে আপনারা যে কালেকশনে যান, মানে কালেকশনে গেলে তো যেহেতু টাকা কালেকশন করেন, তাই না? আপনাদের গুরু কি কোনো ধরনের সন্দেহ করে কিনা বা কোনো ধরনের অবিশ্বাস করে কিনা যে যারা কানেকশন করে? আমার গুরুর, আমরা যতগুলো শিষ্য আছি, হ্যাঁ, সবাই তার কাছে বিশ্বস্ত। সে এতটাই বিশ্বাস করে যে তার নিজের আলমারির চাবিটা পর্যন্ত হয়তো বা আমার কাছে দিছে, আর কার কাছে দিছে আমি বলতে পারবো না, আমার কাছে দিছে। মানে দৃঢ় বিশ্বাস থাকে, আমার প্রতি তার অটুট বিশ্বাস। আর যদি কোথাও বেড়াইতে যায় না গুরুর সঙ্গে, তাহলে গুরু যদি 10 ভরি থাকে, আল্লাহর রহমত আমার গুরু মোটামুটি আছে, সে যেহেতু অনেক বছরের সিনিয়র, তো সেক্ষেত্রে আমার গুরু 10 ভরি থাকুক আর 2 ভরি থাকুক, আমার গুরু নিজে না পড়ে সেই সমস্ত জিনিসগুলো আমাকে পড়ায় কোথাও ঘুরতে গেলে গুরুর সঙ্গে। আচ্ছা, তার মানে আপনাদের যে মানে সামাজিক বন্ধনটা খুবই পারিবারিক। সে আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে।
আপনার গুরুর নাম কি? আমার গুরুর নাম ঝুমা। ঝুমা। সে কি আপনাদের এলাকায় থাকে? সে আমার গুরু, সে থাকে মগবাজারে। আচ্ছা। হ্যাঁ, সে কাউরান বাজার থেকে শুরু করে ধানমন্ডিতে যতটুকু এরিয়া আছে সে নিয়ন্ত্রণ করে। তো ঠিক আছে আপু, আমরা মূল গল্পতে চলে যাই। আপনি সকালবেলায় বের হইলেন গুরুর বাসা থেকে, গুরুর দোয়া নিয়ে বের হয়ে প্রথমে গেলেন কোথায়? ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি কালেকশন। হ্যাঁ, ধানমন্ডি যাওয়ার পরে আপনি কি আসলে বাচ্চা নাচাতে পেরেছেন আজ? জি, আল্লাহর রহমতে। এটা তো মনে করেন যে দোকান থেকে কালেকশন করাটা কিন্তু তারপরেও অনেক কষ্টকর, কিন্তু বাচ্চা নাচানোটা কিন্তু নসিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন নসিব, কেন একটু খুলে বলবেন বাচ্চা তো আর আমাদের? প্রতিদিন দোকানের মতো থাকে না, বাচ্চা কিন্তু প্রতিদিন মানুষের হয় না। আর এখন মানুষ উন্নত মানের ব্যবহার করে। হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি খারাপ উদ্দেশ্য করে বলি নাই। এখনকার মানুষ পদ্ধতি ব্যবহার করে, বাচ্চাটা অনেক বছর পরে নেয়। আচ্ছা, আপনি আরেকটু কথা আপনার কাছে জানতে চাই। এটা হয়তো রহস্য কিনা আমি জানি না। আপনারা কিভাবে জানতে পারেন যে এই বাসায় বাচ্চা হলো? এই সব কথাটা যদি একটু বলেন। সবই বিধির বিধান, আল্লাহর রহমতে। আমরা না এমন একজন মানুষ, মানে আমি না, আমাদের যত হিজরা আছে সবাই তো আল্লাহর রহমতে কেউ কিন্তু বলে না যে ওই বাড়িতে বাচ্চা আছে, থাকলেও লুকায় ফেলে মানুষ, এখন বাংলাদেশের মানুষ আর কি। আর আমাদের কপালটা এমনই একটা জিনিস, যে বাড়িতে বাচ্চা হয় না, জানি না আল্লাহ কি আমাদের ভিতরে দিয়ে দিয়েছে, কি অভিজ্ঞতাটা। তো বাচ্চা হলে আমরা বুঝতে পারি যে বাড়িতে বাচ্চা হয়েছে। আচ্ছা, তো আপনারা যখন এই বাচ্চা হয়েছে বুঝতে পারেন, তখন যে কি আপনারা সাথে সাথে টাকা চান নাকি? না, সাথে সাথে টাকা চাইলে তো মানুষ বলবে যে এরা মাছ মানে রাহাজারি করতে আসতে, যাই হোক এরকম করে কিছু। আমরা বাচ্চা হইলে পরে আপাকে তাদের বাড়িতে গিয়ে বলি, আপা আপনাদের বাড়িতে বাচ্চা হয়েছে। তো বলে কি যে যদি হয় তাহলে বলে হ্যাঁ, তাহলে যদি বেশিরভাগ মানুষই বলে না 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 আমাদের বাড়ি বাচ্চা হয়েছিল, নিয়ে গেছে, তারা দেশে চলে গেছে, কিংবা এখানে সেখানে এরকম কথা বলে। হ্যাঁ, তো আমরা যাই, নাচ গান করি, ঢোল টোল রাখি, আমাদের যেহেতু ঢোল নিয়ে যাই। হ্যাঁ, তো ঢোল টোল বাজাই, আমি নাচি, আমাদের সঙ্গে আরো যারা আছে তারাও নাচে। নাচ গান করার পরে তারপরে আমরা উনারাই খুশি হয়, আমাদেরকে পাওনা দেয়। আচ্ছা, ধরেন এরকম হয় যে আপনি গেলেন, বাচ্চা নাচাইতে গেলেন, বাচ্চা পেলেন, নাচাইলেন, এখন আপনি যে ডিমান্ডটা চাইলেন ধরেন 2000 বা 5000, এখন ওই বাসায় দেখা গেছে মানে সর্বোচ্চ 500 টাকা আছে। এরকম হলে কি আপনারা এটা কি স্বেচ্ছায় নিয়ে আসেন নাকি জোরাজুরি করেন? না, শুনেন, একটা কথা কি, বাড়ি দেখলে বোঝা যায় যে কোন বাড়িতে কি আছে, এটা কিন্তু বলে দিতে হয় না। না, অনেক সময় তো আছে যে কোটিপতির পকেটেও টাকা থাকে না। শুনে, এটা ভুল কথা, এটা কথার কথা হতে পারে, কিন্তু কোটিপতির পকেটে টাকা থাকে না এরকম কয়জন? আমাদের পাওনাটা কিন্তু আমরা কোটি টাকা চাই না, হাইস্ট গেলে আমরা সীমিত চাই 1000 টাকা। আমাদের দাবি থাকে 1 থেকে 2000 টাকা। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমাদের এরিয়াতে যত মানুষ আছে, যত বাসা আছে, সবাই আমাদেরকে ডেকেই পাওনা দেয়। এমনও মানুষ আছে আমাদেরকে ফোন দিয়ে পাওনা দেয়। আচ্ছা, তো আমাদের দাবিটা তো সীমিত। আচ্ছা, আমরা জানতে পারলাম আপন নিচে গিয়ে টাকা উঠায় বাচ্চা নাচায়। তো বাচ্চা নাচাইতে যে এমন কি হয়েছে কিনা যে আপন কারো প্রেমে পড়ে নেচে গেছে? একদিন একটা ঘটনা কি জানেন, তো আমি তো বাচ্চা নাচাইতে গেছি না, তারপরে একটা ছেলে, বাসার বাড়িওয়ালার ছেলে, তো যে বাসায় বাচ্চা নাচাইতে গেছি, তো ছেলেটা না আমাকে অনেক ভাল লাগছে, আমার ভাল লাগছে ছেলেটাকে দেখে। আমি আমাকে বলতেছে, আপন নাচ, তুই নাচিস না? আমার বান্ধবী, ও বলছে আমি নাচি। আমি বললাম না, তোর নাচতে হবে না। আচ্ছা, এখানে একটি কথা আছে আপু, আপনারা যখন আপনাদের সম্প্রদায়ে যখন কোনো ছেলেকে ভালো লাগে, ভালোবেসে ফেলান, তখন আপনারা তো মন থেকে সব উজাড় করে দেন ওই ছেলেটিকে। এটা কি আসলে বাস্তব নাকি না? এটা 100% বাস্তব। একটা কথা কি জানেন, একটা মেয়ে বিয়ে করে সংসার করতে পারে, সুখী সংসার করতে পারে, কিন্তু আমাদের কপালে এই জিনিসটা হয় না। এই জন্য আমরা ছেলেটাকে, কোনো ছেলে যদি আমাদেরকে প্রপোজ করে যে তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমি তোমার লাইফ পার্টনার হতে চাই, তোমার সঙ্গে জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে চাই আমি, তা আসলে কি আমরা বিশ্বাস করি, ফট করে আমরা বিশ্বাস করে ফেলি মানুষের মুখের কথাটা। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা শেষ করব। তো আপনি যেটা বললেন, আপনি প্রথমে ধানমন্ডি গেলেন বাচ্চা নাচানোর জন্য, আপনি বাচ্চা নাচান, তো আপনাদের গুরুমা কি আপনাদের এই ভাগ করে দিয়েছে যে কে আপনার সাথে কয়জন যাবে, বা বাচ্চা নাচাইতে, বা দোকান কালেকশনে কয়জন যাবে, বা বাসে কালেকশন করতে কয়জন যাবে, এভাবে কি ভাগ করে দেওয়া আছে? হ্যাঁ, এইভাবে ভাগ করে দেয়। প্রতিদিনই সকালবেলা আমার গুরু
হ্যাঁ, আমার গরু প্রতিদিন সকালবেলায় ভাগ করে দেয় কে কোন দিকে যাবে। কিন্তু আপনি একটা কথা বললেন যে বাস কালেকশন, আসলে বাস কালেকশনটা আমাদের ভিতরে নাই, এটা অন্যান্য সাইডের হিজড়ারা কালেকশন করতে পারে, কিন্তু আমরা করি না। আমার গুরুর আন্ডারে যেগুলো আমরা আছি, আমার গুরু যে সমস্ত হিজড়াদের নিয়ন্ত্রণ করে, যে সমস্ত এরিয়া নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত ভিতরে দেখবেন ধানমন্ডি, কলাবাগান, তারপরে ফার্ম গেট, হ্যাঁ, ইস্টার্ন প্লাজা, এই সমস্ত এরিয়ার ভিতরে কোনো হিজড়া বাস কালেকশন করে না। আপনার সঙ্গে বাচ্চা নাচাতে কয়জন যায়? মূলত আপনি একা যান না আপনার সঙ্গে আর 2-3 জন যায়? আমরা 4 জন যাই, 2 জন আমার গুরু যায়, মানে গুরু বলতে কি একদম সিনিয়র না, আমার ঝুমা গুরু না, হ্যাঁ, উনি তো মেন মালিক। তারপর আমার সিনিয়র গুরু থাকে না, সে যায়, আর আমার 2টা বান্ধবী যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমরা পরের গল্পতে শুনবো হিজলারা ছেলেদের প্রতি হিজলাদের আক্রোশন কেন, সেই গল্পতে আমরা তুলে ধরবো বিস্তারিত। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন, বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।